মাননীয় সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় মণ্ডলী এবং দর্শক আসনে সমস্ত কবি সাহিত্যিকবৃন্দ, সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলবো। আজকে সাহিত্য সম্মেলন একটা বিশাল অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুবই ভালো লাগছে, কিন্তু কবি সাহিত্যিকদের জীবন একটা লড়াইয়ের জীবন। এই লড়াই রাষ্ট্রতন্ত্রের বিরুদ্ধে লড়াই, সমাজের বিরুদ্ধে লড়াই। এই লড়াই কিন্তু চলতে থাকে, আর যে যতটা বেশি তার কলম থেকে আগুন ঝরতে থাকে। এই লড়াই চলতে চলতে কবি সাহিত্যিকদের এমন হয় পারিবারিক জীবনেও লড়াই করতে হয়, কারণ সবাই লেখা পছন্দ করে না, তার বাড়ির লোকও পছন্দ করে না যে সে লিখুক, বাবা মাও পছন্দ করে না তার ছেলেমেয়েরা শরৎচন্দ্র হোক, নজরুল হোক, রবীন্দ্রনাথ হোক। সবাই চায় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অর্থাৎ টাকা ইনকাম করুক। সেই ছোটোবেলা থেকে শেখানো হয় টাকা তৈরির যন্ত্র কিভাবে শিশুটাকে করতে হয়। তাই সে যখন টাকা তৈরির যন্ত্রে পরিণত হয়ে যায় তখন সে টাকাটাকেই বেশি ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে না। তাই বাবা মাকে খরচের ভয়েতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আজকে আপনারা দেখবেন যত শিক্ষিত ছেলের বাবা মারাই বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু একেবারে যারা মূর্খ, যারা চাষি, যারা একেবারে নিম্নমৃত্য হতদরিদ্র, তাদের বাবা মায়েরা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে না। অর্থাৎ আমাদের মূল চিন্তাভাবনাটাই হচ্ছে সেই শিক্ষার অভাব। তাই আমি বলবো এই শিক্ষা থেকেই প্রত্যেকের উচিত তার ছেলে মেয়েকে অন্তত একটু লেখা শেখানো। একটা বইয়ের মধ্যে, একটা গল্পের মধ্যে সে থাকুক, বই পড়ুক। যত বেশি সে বই পড়বে তত বেশি উপলব্ধি করতে পারবে, সমাজকে জানতে পারবে, এবং তত বেশি সে আরও ভালো হয়ে উঠতে পারবে। তাই আমরা যারা লেখার মধ্যে আছি, আমাদের লেখার মধ্যে সেই জিনিসটাই থাকবে যে একটা শিশুকে কিভাবে তার বাবা মারা শিক্ষা দেবে, অর্থাৎ কোন শিক্ষা দিলে সে সত্যিকারের মানুষ হবে। তাই একটা শিশু বলছে তার কবিতার মধ্যে, কবিতাটার নাম মানুষ হব। একটা বাবা মার তো আশা থাকে তার ছেলে মেয়েকে অনেক বড় শিক্ষিত করবে, 4-5টা মাস্টার দেবে, কোনো দিক থেকে অভাব রাখেনি, কিন্তু তাকে মানুষ হবার শিক্ষাটা হয়তো দেওয়া যায়নি। তাই একটা শিশু বলছে, কবিতাটার নাম, ছোট্ট কবিতা, মানুষ হব। আমি হব অনেক বড়, থাকবো সবার আগে, তাই বাবা মা মনের মতো গড়তে আমায় লাগে। বাবা বলে সেরার সেরা, গড়তে হবে ওকে, তবেই না ওর নামে দামে স্যালুট দেবে লোকে। সকল জ্ঞানে হবেই জ্ঞানী, জগৎ জোড়া নাম যে, মা হেসে কয় তখন তো ওর কোটি টাকা দাম যে। শুনে আমি বোঝাই খালি আমার বাবা মাকে, আমায় শুধু মানুষ করো, মানুষ বলে যাকে। ধন্যবাদ। অসাধারণ। আমরা প্রত্যেকেই একের পর এক দিকপালকে আমরা ডেকে নিয়েছি মঞ্চে এবং বরণ পর্ব শেষ হয়ে গেছে। আমরা সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে অনুষ্ঠান শেষ করব। অনুরোধ করছি যারা মঞ্চে আসবেন খুব সংক্ষেপে কিছু কথা বলবেন। আমাদের কাছে সময় সত্যি খুব অভাব। আজকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি বিশিষ্ট কবি সাহিত্যিক নায়েব আলী কায়েন মহাশয়কে। আমরা সুকান্তের ভাষায় শুনেছিলাম, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। আর নজরুলের কণ্ঠে শুনেছি, বল বীর বড় উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। দুটো কবির দুটো পংক্তি আমি উচ্চারণ করলাম এই জন্যেই
যে আমরা যারা পৃথিবীতে এসেছি, এ আসার পরে আমাদের এই পৃথিবীতে মানব হয়ে জন্মানোর পরে অনেক দায়িত্ব আমাদের থাকে। সেই দায়িত্ব আমরা যারা গ্রহণ করি তারাই হয়তো খানিকটা দায়িত্ব নিয়েই দায়িত্ব পালন করেই মরি, আর দায়িত্ব পালন করার মধ্য দিয়েই আমরা বেঁচে থাকি। সৃষ্টিশীল মানুষ কখনো মরে না, তাই আমরা সবাই চাই এই সৃষ্টির মধ্য দিয়েই আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে। আজকের এই মঞ্চে উপবিষ্ট যে সমস্ত গুণীজন এবং মঞ্চের সম্মুখে দর্শক আসনে বহু দূর দূরান্ত থেকে আগত কবি সাহিত্যিকবৃন্দ, সকলের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আমরা যদি তাদের এই বাণীকে যদি একটু মূল্যায়ন করি, একটু বাস্তবে রূপায়িত করার চেষ্টা করি, তাহলে হয়তো এই পৃথিবীতে আবারও শান্তি ফিরে আসবে। এই ছোট্ট দুটি কথা বলে আমি আবার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। খুব ভালো শুনলাম। এবার মঞ্চে ডেকে নেব শ্রী বরুণ সেনগুপ্ত মহাশয়কে। নমস্কার, শুভ সকাল এবং সমস্ত অতিথিবৃন্দকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং মঞ্চে যারা সামনে বসে আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি মাঠের ছেলে, আমি এখন বড় ক্লাবে কোচিং করছি, কিন্তু আমি প্রতিটা বাচ্চাকে আমি মাঠে সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। এখানে গুণীজনেরা বলে গেলেন কবিতা লেখো, ভালো করে মোবাইল ছেড়ে নিজের পড়াশোনায় ধ্যান দাও, কিন্তু একটা কথা ভাবা উচিত যে আমরা নেক্সট জেনারেশনের জন্য কী রেখে যেতে পারছি। কারণ নেক্সট জেনারেশান অটোমেটিক দেখে নিয়েছে করোনাকালে যে অক্সিজেনটাও কিনতে হচ্ছে 25,000 26,000 সিলিন্ডারগুলো। তাহলে অক্সিজেনটা আমরা পাই প্রকৃতি থেকে, কিন্তু সেই প্রকৃতির সঙ্গে আমরা আমাদের বাচ্চাকে মাঠে পাঠাচ্ছি না, আমরা পাঠাচ্ছি 5-7খানা টিউশন পড়তে, মোবাইলে ক্লাস আছে, অনলাইন ক্লাস করো, এই করতে করতে তারা প্রকৃতি থেকে সরে যাচ্ছে, কিন্তু ফ্রিতে অক্সিজেনটা নিচ্ছে। কিন্তু তার ফ্রি নেবার পরে সেই সমাজকে তারা পরিবর্তে কী দিচ্ছে, এইটা কিন্তু শেখানোর দায়িত্ব কিন্তু আমাদের সবাইকার, যারা আমার সামনে আছেন, যারা মঞ্চে আছেন, যে আমরা নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি। আমরা ভালো মতন গুরুজনদের সম্মান দিতে পারি না। আজকে আমি সৌমেন সেন, হ্যাটস অফ ফর সৌমেন সেন, আমি সকাল থেকে এসে দেখছি যে তার অমায়িক ব্যবহার এবং তার অর্গানাইজেশনে সবাই যে আমরা সাড়া দিয়েছি, অনেক দূর দূরান্ত থেকে আমরা এখানে এসে পৌঁছাচ্ছি, হ্যাটস অফ ফর সৌমেন সেন। তার জন্য আমার তরফ থেকে একটা বিশেষ করতালি আমি চাই, কারণ সে যেন আরও তার উদ্দেশ্য নিয়ে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে এবং আমরা সবাই যেন তার পাশে থাকতে পারি, তার শুভ চিন্তায় যেন সাথ দিতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ বরুণ সেনগুপ্ত মহাশয়কে, যে মূল্যবান কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা আমাদের জীবনের অঙ্গ। খেলাধুলা মানুষের চরিত্র গঠন করে, খেলাধুলা মানুষকে দিকের তার পথ নির্দেশ করে দেয়, আগামী দিন তার সফলতার পথে এগিয়ে নিয়ে চলে। যাই আমরা এবার দেখে নিচ্ছি মঞ্চে তানিয়া ম্যাডামকে, যিনি রাজ্য এবং জাতীয় শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষিকা। তানিয়া ম্যাডামকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, শুভ সকাল। আজকের এই আন্তর্জাতিক নবনক্ষত্রের এক অসাধারণ মনোমুগ্ধকর অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন, তাদের বলা যেতে পারে উজ্জ্বল নক্ষত্র, এবং আমার সামনে দর্শক আসনে যারা বসে আছেন প্রত্যেকেই তাদের নিজস্ব ক্ষেত্রে আরেক উজ্জ্বল নক্ষত্র। সকলের সমন্বয়ের আজকের এই অনুষ্ঠানে আমি সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, এক
আকাশ শুভেচ্ছা, এক পৃথিবী ভালোবাসা। সঙ্গে সৌমেন বাবুকে জানাই আমার কুর্নিশ। আজকের এই অনুষ্ঠানে এসে অত্যন্ত ভালো লাগার মুহূর্ত যে এখানে আমরা প্রত্যেকে, আপনারা যারা বসে আছেন, তাদের নিজস্ব ক্ষেত্রে প্রত্যেকের এক একটা প্ল্যাটফর্মে যারা দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন তাদের এক সম্মাননা প্রদানের মঞ্চ, যেটা অত্যন্ত অসাধারণ মুহূর্ত। আজ হয়তো হবে কিছুটা হলেও ফ্রেমবন্দি এবং আমাদের প্রত্যেকের হৃদয়ে থেকে যাবে চিরটা কাল। এই ক্ষেত্রে যেটা বলবার, এই সম্মাননা যারা বিভিন্ন জেলা থেকে দূর দূর থেকে এসেছেন নিজস্ব ক্ষেত্রে কাজ করবার, যে বাধা বিপত্তি, যে তীব্রতার পরিমাণ, তাকে ছাপিয়েও আপনারা একেবারে মাথা উঁচু করে কাজ করে চলেছেন। আমি এই মঞ্চ থেকে প্রথমে তাদেরকেই জানাই সেলাম। কারণ আমার পরিচয়, আমি একজন নারী, আমার পরিচয় সমাজ উন্নয়ন যার জীবন দর্শন, আমার পরিচয় আমি একজন সফল অভিভাবিকা, তারপর আমার পরিচয় আমি সর্বোপরি একজন শিক্ষিকা। তবে হ্যাঁ, এই 33 বছরের কর্মজীবনে যে চলার পথ, বলা হয় যার স্বপ্ন যত বড়, সফলতার আয়তনও বোধহয় তত বড়, তার বাধা বিপত্তির তীব্রতার পরিমাণও ততটাই বড়। সেই সর্বকুল ছাপিয়ে এগিয়ে চলা, নারী শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম, প্রতিটি ঘরে ঘরে এখনও মেয়েদের কন্যাদের তুলে এনে তাদের বিদ্যালয়ে আনয়ন, তাদের শিক্ষায় শিক্ষিত করে তোলা, সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বর্তমানে আমরা দেখছি যুবক ভাইয়েরা যারা অন্যান্য আসক্তিতে জড়িয়ে পড়ছে তাদের সমাজে একেবারে মাথা উঁচু করতে বাস করাতেও একেবারে সাহায্য করা আমাদের প্রতিনিয়ত কাজ। তাতে কখনো সময়টা আমাদের নির্ধারণ থাকে না, 8টা থেকে হয়তো রাত 12টা অবধি আমাদের সমাজের যে কোনো জায়গায়, যে কোনো গ্রামে প্রান্তে আমাদের সেখানে কাজ করতে হয়। তবে হ্যাঁ, আমরা সেক্ষেত্রে কাজ করতে গিয়ে অন্তত একটা পেয়েছি, ভারসাম্যটা এখনও বজায় আছে। প্রশাসন, কিছু ভালো ব্যক্তিত্ব যারা সর্বদা সবসময় আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে চলেছেন। তাই বলবো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তবে সমাজ উন্নয়নের বোধহয় একটি মন্ত্র, সেটা হচ্ছে এডুকেশন, এডুকেশন অ্যান্ড প্রপার এডুকেশন। এই জায়গাটা, এই প্রপারটাকে একটু জুড়ে দিয়েছি, কারণ যথার্থ শিক্ষার ভীষণ প্রয়োজন। আমার সামনের বক্তারা যারা বলছিলেন তাদেরকেও একটু আমি সেক্ষেত্রে তাদেরও আমি একেবারে তাদের সঙ্গে গলা মিলিয়ে বলবো যে সত্যি যথার্থ শিক্ষার খুব দরকার। এবং এই ক্ষেত্রে গ্রন্থ পাঠ, বই পাঠটা ভীষণ দরকার। আপনারা যারা গার্জিয়ান সেখানে আছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের একটু গ্রন্থ পাঠে আসক্তিটা করে দিন। আপনারা বই পড়ুন, তাদের বই পড়তে আরও সহযোগিতা করুন, কারণ সামনের পথে এগিয়ে যেতে গেলে গ্রন্থ পাঠটা ভীষণ দরকার। জিসাস ক্রাইস্ট তাই বলেছিলেন, দি ম্যান শ্যাল নট বি লিভ বাই ব্রেড অ্যালন, অর্থাৎ খাওয়া পড়ার মধ্য দিয়ে নিমগ্ন থাকাটাই কিন্তু আমাদের জীবন নয়, তার বাইরের একটা জগৎ আছে, সেটাই অন্তরের জগৎ। সেই জগতে করতে গেলে, প্রবেশ করতে গেলে আমাদের গ্রন্থ পাঠটা ভীষণ দরকার। তাই সকলকে বলবো গ্রন্থ পাঠে একটু আপনারা আসক্তি হবেন। সন্তানদেরকে বৃত্তে নয়, সম্পদে নয়, প্রকৃত মানুষ করে গড়ে তুলুন। একটা খাঁটি মানুষের দরকার আমাদের সমাজে, এখন ভালো মানুষের ভীষণ প্রয়োজন, তার অভাব আমরা প্রতি মুহূর্তে ফিল করছি। তবে হ্যাঁ, নিশ্চয়ই সকলকে বলবো প্রত্যেকেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৌমেন বাবুর
এই প্রচেষ্টা, তার আন্তরিকতা, তার মানসিকতা, তার মানবিকতা এবং তার সৌজন্যবোধ আমাদের ভীষণ মুগ্ধ করেছে। তাই প্রত্যেকেই বলবো খুব খুব ভালো থাকুন, আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন এবং লেখনীটাকে চালিয়ে যান, চালিয়ে যেতে হবে। লড়াইটা আমাদের চলছে, চলবেই। তাই বলবো আর উন্নত হোক সূর্য, আর উন্নত হোক হিমালয়, আর উন্নত হোক আন্তর্জাতিক নব নক্ষত্র। এই হোক আমাদের সকলের আজকের প্রত্যয়। ধন্যবাদ। আমি শেষ বক্তা ডক্টর ইফকারকে ডেকে নেব, তবে একটা অনুরোধ থাকবে দাদার কাছে যে আপনি একদমই অল্প কথাই বলবেন, কেননা মূল অনুষ্ঠানে আমরা এখনও ঢুকতে পারিনি। অনেক বন্ধুরা এসে গেছেন অনেক দূর দূরান্ত থেকে, তাই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতেই হবে। আপনার কাছ থেকে কয়েকটা কথা শুনব। সকলের প্রতি সশ্রদ্ধ প্রণাম। আমি মালদা থেকে এসেছি, পেশায় চিকিৎসক, 67 ইয়ার্স ওল্ড। কদিন আগেই চাকরি জীবন থেকে অবসর নিয়েছি। আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে প্রায় দেখতাম আউটডোরে কিছু মানুষের কান্না। প্রায় যে ইন্টেরিয়র প্রান্তিক এলাকায় আমি কাজ করতাম, সেখানে এত মানুষ আসতো যারা কান্নাকাটি করতো, তারা না 3 বেলা খেতে পায় না, এবং সেই কারণে বহু হাঁড়িতে তারা ভাতটা রান্না করে একটু দেরি করে 3টের দিকে, এবং যাতে রাত্রিবেলায় তাদের খেতে হয় না, অথবা রাত্রের খাবারটা খুব সামান্য হলেই, একটু মুড়ি বা চা হলেই তাদের দিন চলে যায়। এই জায়গাগুলো খুব ব্যথিত করত, এবং এইভাবে আজকে ক্লাস 5-6-এর মেয়েদের বিয়ে প্রতিনিয়ত পুলিশের সঙ্গে সম্পর্ক, প্রশাসনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে একটা সময় আমি চিকিৎসক এটা ভুলে গেছি, আর এখন অবসর গ্রহণ করার পর আমি বোধহয় চিকিৎসক না বলে সমাজকর্মী বলাটাই ভালো। খানিকটা নেশার মতো হয়ে গেছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত বোধহয় একটি কাজ, কোথায় বাল্যবিবাহ হচ্ছে। অবাক হয়ে যাবেন, ভাবছেন কি না জানি না আপনাদের কেমন অভিজ্ঞতা। প্রায় 5-6-এ বিয়ে, একদম রুটিন 5-6-এ বিয়ে। এগুলো আটকানোর জন্য একটা সংগ্রামে নেমেছি, সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কতটা পারবো, একজন বললেন যে একার পক্ষে এই সমাজ বা দেশটাকে বদলানো সম্ভব নয়, কিন্তু আমার পক্ষে যতটুকু আলু দেওয়া সম্ভব আমি কিন্তু কুণ্ঠিত হচ্ছি না, দিয়ে যাচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের জায়গা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এবার আমার নিবেদন অবাধ্য মেয়েবেলা, কবি দেবলীনা চ্যাটার্জি। মেয়েদের অত জেদ ভালো নয়, কিসের দেমাগত, মেয়েরা একটু শান্তই ভালো, লক্ষ্মী দেবীর মতো। সব খাওয়া শেখ, কদিন পরেই পরের বাড়ি যাবি, তখন এত নাক শীতকালে কি দিয়ে ভাত খাবি? পা ছড়িয়ে খাচ্ছিস বসে, দূর গায়ে বিয়ে হবে। এ মা, তোর শ্যাওলা যে রং, পাত্র পাওয়া যাবে? মুখের ওপর তর্ক করিস, এত ডাকাবুকু কেন? মেয়ে তো নয়, এক্কেবারে ধানি লঙ্কাটি যেন। এসব কথা আমরা মেয়েরা প্রায় সকলেই থাকি শুনি, কেউ কম শুনি, কেউ বা বেশি, কেউ কয়েকটা হাতে গুনি। এসব শুনেই কত মেয়েদের ছোট হয় ছোটবেলা। মেয়েবেলা বলে কিছুই থাকে না, সবটা পুতুল খেলা। কেন গো সমাজ, কিসের জন্য এত এক চোখে দেখো? নারীরও সরল ছেলেবেলা থাকে, সেসব হিসেব রাখো। কেন গো মেয়েরা ছটপটে হলেই দৌড়ে দিয়ে রাখো তালা? তোমরা জানো না দেবী নারায়ণী লক্ষ্মী অচঞ্চলা? তোমরাই বলো মা কালিকা নাকি আমিষে বড়ি তৃপ্তা? আমি কেন তবে সব খাওয়া শিখি, ডাল ভাত থেকে শুক্তা? কেন পারবো না, কেন পারবো না তর্ক করতে? যদি সত্যি সঠিক
সরস্বতী স্বয়ং বিজয়িনী, টাকা বুকো যদি না হতো দুর্গা, অসুর নিধন হতো। সাধারণ মেয়ে সাহসী হলেই ধানি লঙ্কার মতো। অনেক হয়েছে, ছাড়ো হে সমাজ, এক চোখামিটা ছাড়ো। শিশুদের মাঝে লিঙ্গ না বেচে ওদের শিশুই বিচার করো। সময় এসেছে মেয়েদের পায়ের বেড়ি করে দাও খোলা। এরপর থেকে নারীদেরও থাক অবাধ্য মেয়ে বেলা। সম্পূর্ণা মা বাবাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে সত্যি এই এত অল্প বয়সে এত সুন্দর করে কবিতা শেখাচ্ছে ওকে, এবং অনেক দূর এগিয়ে যাও, কিন্তু ছোট্ট কবিতা। চলো। আজকে আমার নিবেদন মোবাইল ফোন, কবি কিশোর মজুমদার। বাবার মোবাইল ব্যস্ত ভীষণ, ফোন আসে ফোন যায়, মায়ের মোবাইল ভাসতে